আর দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত RTV সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে। দর্শক, মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অর্গান চোখ। চোখ তার কর্মকাণ্ড পরিচালিত করে যেসব অঙ্গের মাধ্যমে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চোখের কর্নিয়া। এই কর্নিয়ার আবার আলাদা আলাদা নামে ভিন্ন ভিন্ন সমস্যা রয়েছে, যার মধ্যে অন্যতম দৃষ্টিঘাতক সমস্যার নাম কেরাটোকোনাস। কেরাটোকোনাস হচ্ছে এমন একটি অসুখ যাতে কর্নিয়ার কোলাজেন টিস্যুর ঘাটতিতে কর্নিয়া পাতলা হতে হতে কোণাকৃতির হয়ে যায়। এতে চোখের দৃষ্টিশক্তি কমে যায় এবং যতটুকু দৃষ্টি কমে যায় তা সাধারণত চশমায় আর বাড়ে না। খুব সঙ্গত কারণে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কেরাটোকোনাস রোগের প্রতিরোধ ও চিকিৎসা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন চোখের চিকিৎসায় দেশের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব, প্রখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ, চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হারুনুর রশিদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? স্যার, ভালো আছি। স্যার, আজকের পর্বে আমরা কথা বলবো কেরাটোকোনাস রোগ, এই রোগটার চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে। তো আমার যেটা মনে হয় যে আমাদের সাধারণ দর্শকরা এই মেডিকেল টার্মটা সম্পর্কে হয়তো অবগত নাও হতে পারেন। কেরাটোকোনাস একটা নতুন একটা নাম মনে হতে পারে তাদের কাছে। স্যার, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে কি বলবেন যে আসলে কেরাটোকোনাস রোগ বলতে কি বোঝানো হয়? কেরাটোকোনাস হচ্ছে আমাদের চোখের কর্নিয়ার একটা মারাত্মক অসুখ, যে অসুখে আমাদের কর্নিয়াটা বেঁকে যায়। একটা মডেল দিয়ে স্বাভাবিকভাবে আমি বোঝানোর চেষ্টা করি যে স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা কিভাবে দেখি এবং চোখের গঠন প্রক্রিয়া। আমাদের চোখের সামনের যে জায়গাটি সেটিকে বলে কর্নিয়া, আমাদের চোখের জানালা। স্বাভাবিকভাবে এটাকে কালো মনে হলেও বা বাদামি মনে হলেও এটি একটি স্বচ্ছ আসলে। এই কর্নিয়ার ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে এবং চোখের রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়। চলো আমরা একটা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। এটি আমাদের চোখের ছবি। সামনে রয়েছে কর্নিয়া, তার পেছনে আইরিস, তার পেছনে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স এবং সবচেয়ে পেছনে রয়েছে রেটিনা, করয়েড এবং স্ক্লেরা। পরের ছবিতে আমরা দেখব স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই, সেই বস্তু থেকে আলো আমাদের চোখের কর্নিয়া এবং লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়, আর তখনই কোনো বস্তুর ছবি আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। আজকে যেহেতু আমরা সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে রয়েছি, আমাদের একটি স্বচ্ছ দৃষ্টির জন্যে কর্নিয়ার আকৃতি, তার স্বচ্ছতা এবং তার মসৃণতা চমৎকার হওয়ার প্রয়োজন রয়েছে। এবার চলো কেরাটোকোনাসের প্রসঙ্গে আসি। আসলে কেরাটোকোনাস এমনই একটি চোখের কর্নিয়ার অসুখ, মারাত্মক অসুখ, যে অসুখে আমাদের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে, কর্নিয়ার বক্রতা বৃদ্ধি পেতে থাকে এবং আমাদের কর্নিয়াটা সামনের দিকে স্ফীত হয়ে কোণের আকার ধারণ করে। আসলে কেরাটোকোনাস শব্দটির প্রথম যে অংশ, কেরাটো মানে কর্নিয়া, এই শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে এবং কোনাস শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। কোনাস মানে কোণের মতো, অর্থাৎ কেরাটোকোনাস মানে হচ্ছে কোণের মতো কর্নিয়া। চলো একটা ছবি দিয়ে দর্শকদেরকে আবার বুঝিয়ে দিই। এই ছবিতে লক্ষ্য করো, বাম দিকের ছবিতে একটি স্বাভাবিক কর্নিয়া, তার বক্রতা স্বাভাবিক রয়েছে, কিন্তু ডান দিকের ছবিতে লক্ষ্য করো যে কর্নিয়ার কেন্দ্র পাতলা হয়ে গেছে, কর্নিয়া বেঁকে গেছে এবং কর্নিয়া কোণের আকার ধারণ করেছে। এটি হচ্ছে আমাদের কেরাটোকোনাস রোগ। আচ্ছা স্যার, কেরাটোকোনাস রোগটি সম্পর্কে আপনি বললেন এতক্ষণ, তো মানে এটার পিছনে আসলে কারণটি কি, কেন এরকম হয়? খুবই কঠিন প্রশ্ন। আসলে কেরাটোকোনাস কেন হয় এই বিষয়ে অনেক গবেষণালব্ধ তত্ত্ব রয়েছে, তবে কোনো গবেষণালব্ধ তত্ত্বই এখনও পর্যন্ত প্রমাণিত এবং নিশ্চিত বলে বিবেচিত হয়নি। তবে কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন জেনেটিক ফ্যাক্টর, আমাদের ডিএনএতে কিছু পরিবর্তন হয় সেটির কারণে, এবং এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণে, আরেকটি পারিবারিক। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের পরিবারে কেরাটোকোনাস রয়েছে তাদেরও কেরাটোকোনাস হতে পারে। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। আসলে আমাদের কর্নিয়ার বেশ কতগুলো স্তর রয়েছে, যেমন এপিথেলিয়াম, বাউমেন্স মেমব্রেন, স্ট্রমা, ডেসিমেটস মেমব্রেন, এন্ডোথেলিয়াম। পরের ছবিতে আমরা দেখব এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ডিং থাকে। আমাদের শরীরের বিভিন্ন কোষে যেরকম বিপাকক্রিয়া হয়, কর্নিয়ার ভেতরেও বিপাকক্রিয়া হয় এবং এই বিপাকক্রিয়ার ফলে কর্নিয়াতে বেশ কিছু ফ্রি রেডিক্যালস তৈরি হয়। স্বাভাবিক সুস্থ কর্নিয়া সেই ফ্রি রেডিক্যালসগুলোকে অপসারণ করতে পারে, কিন্তু কেরাটোকোনাসে আক্রান্ত কর্নিয়া সেই ফ্রি রেডিক্যালসগুলোকে অপসারণ করতে পারে না। ফলে এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ধনের
ঘাটতি দেখা যায় বা বন্ধন কমে যায় এবং কর্নিয়া ধীরে ধীরে আকৃতির বিকৃতি ঘটে এবং কেরাটোকোনাস রোগে কর্নিয়া ধীরে ধীরে কোণাকৃতি ধারণ করে। আচ্ছা স্যার, এই রোগটির সাথে কি বয়সের কোনো সম্পর্ক আছে, যে সাধারণত কোন বয়সে গিয়ে একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে? সাধারণত কেরাটোকোনাস রোগ বয়ঃসন্ধিকালেই শুরু হয়। সচরাচর এই রোগটি দেখা যায় 10 থেকে 30 বছর বয়সের মধ্যেই শনাক্ত হয়। ধীরে ধীরে এই রোগটির ক্রমবৃদ্ধি ঘটতে থাকে এবং সাধারণত 40 বা 50 বছর বয়সে এসে কেরাটোকোনাস রোগটি থেমে যায়। আচ্ছা স্যার, নারী পুরুষ সকলেরই কি এই রোগটি হতে পারে? হ্যাঁ, নারী পুরুষ সকলেরই এই রোগটি হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে নারীদের বেশি হয়েছে, আবার কিছু গবেষণায় দেখা গেছে পুরুষের বেশি হয়েছে, আবার সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে নারী পুরুষ উভয়েরই সমানভাবে এই রোগটি আক্রান্ত করে এবং পুরনো গবেষণায় দেখা গেছে যে প্রতি 2000 জন মানুষের ক্ষেত্রে একজনের কেরাটোকোনাস থাকতে পারে, তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে প্রতি 500 জনের মধ্যে একজনের কেরাটোকোনাস রোগ থাকতে পারে। আচ্ছা স্যার, এই রোগটি যদি কারো হয় সেক্ষেত্রে তার কি দুই চোখেই রোগটি হতে পারে নাকি যে কোনো এক চোখে হয়ে থাকে সাধারণত? খুবই চমৎকার একটি প্রশ্ন। আসলে কেরাটোকোনাস রোগ সাধারণত দুই চোখেই হয়, তবে কদাচিৎ এক চোখে হতে পারে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটি চোখে এই কেরাটোকোনাস রোগের যে ক্রমবৃদ্ধি এবং তার যে প্রবলতা অন্য চোখে চাইতে একটু বেশি দেখা যায়। অর্থাৎ কেরাটোকোনাস রোগ সাধারণত কোনো একটা চোখে বেশি হয় এবং কোনো একটা চোখে কম হয়। স্যার, এই রোগটিতে আক্রান্ত হবার জন্য মানে ঝুঁকিপূর্ণ গ্রুপে কারা আছেন বা কাদের মধ্যে ঝুঁকিটা বেশি? প্রথমে আমরা বলেছি যে এই রোগটি সাধারণত বয়ঃসন্ধিকালেই হয়, সুতরাং সাধারণত এই রোগটি কিশোর এবং তরুণ বয়সেই বেশি হয়। আরেকটি বিষয় হচ্ছে যে পারিবারিক ইতিহাস। 10% ক্ষেত্রে দেখা যায় যে যাদের পরিবারে কেরাটোকোনাস রয়েছে তাদের কেরাটোকোনাস হতে পারে। সবচেয়ে বড় যে ঝুঁকি আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই সেটি হচ্ছে যে আই রাবিং, অর্থাৎ অভ্যাসগতভাবে যারা চোখ কচলায় তাদেরই কেরাটোকোনাসের ঝুঁকি সবচেয়ে বেশি। এর পরের ছবিতে আমরা দেখব যাদের অ্যাটোপি বা অ্যালার্জি রয়েছে, ধরো শ্বাসকষ্ট বা চামড়ায় যে এক্সিমা হয় যেটাকে আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে থাকি, বা নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস, বা চোখের অ্যালার্জিক কনজাংটিভাইটিস, চোখ যাদের চুলকায় তাদের হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যাদের এই ধরনের অ্যাটোপি বা অ্যালার্জি রয়েছে তাদের যেমন কেরাটোকোনাসের সম্ভাবনা বেশি, বা যারা চোখ কচলায় বা চুলকায় তাদেরও কেরাটোকোনাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া কিছু জেনেটিক ডিজিজ রয়েছে যেমন মারফান সিনড্রোম, ডাউন সিনড্রোম, এহলার ড্যানলস সিনড্রোম, এছাড়া থাইরয়েডের কিছু অসুখেও এটি হতে পারে। এছাড়া যারা শুষ্ক পরিবেশে বা ধূলিময় পরিবেশে যারা থাকে তাদেরও কেরাটোকোনাসের ঝুঁকি বেশি থাকে, বা কিছু কিছু দেশ যেমন ধরো নিউজিল্যান্ড বা মিডল ইস্টে যেখানে প্রখর রৌদ্রে মানুষ কাজ করে, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এক্সপোজারের কারণেও তাদের কেরাটোকোনাস হতে পারে। আবার ভৌগোলিক কিছু কারণও রয়েছে, যেমন দেখা গেছে যে যারা কৃষ্ণাঙ্গ বা যারা এশিয়াতে আছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানে কেরাটোকোনাসের সংখ্যা শ্বেতাঙ্গদের চাইতে আবার বেশি, পশ্চিমা দেশগুলোর চাইতে আবার বেশি। স্যার, আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে আসছি। নিশ্চয়। দর্শক, চোখের কেরাটোকোনাস রোগ প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার হারুনুর রশিদ স্যার। ফিরছি সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। কেরাটোকোনাস রোগের প্রতিরোধ চিকিৎসা নিয়ে আজ আলোচনা করছেন গণমাধ্যমের পরিচিত জন, স্বনামধন্য চক্ষু চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, চোখের স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডাক্তার হারুনুর রশিদ স্যার। ফিরছি আলাপে। স্যার, বিরতিতে যাবার আগে ক্রমবৃদ্ধির কথা বলছিলেন যে বয়সের সাথে সাথে ক্রমবৃদ্ধি ঘটে, তো এই যে ক্রমবৃদ্ধি সেটার কি কোনো ধাপ বা কোনো পর্যায় আছে? অবশ্যই রয়েছে, 4টে ধাপ রয়েছে। একটি হচ্ছে প্রাথমিক ধাপ, যেটাকে আমরা আর্লি কেরাটোকোনাস বলি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না, রোগীদের সামান্য একটু চশমা দিলেই তারা পরিষ্কার দেখতে পায়। এর পরের যে ধাপটি সেটি হচ্ছে মডারেট কেরাটোকোনাস বা মাঝারি কেরাটোকোনাস। এর পরের যে ধাপটি রয়েছে সেটি অগ্রসরমান কেরাটোকোনাস বা অ্যাডভান্স কেরাটোকোনাস। এক্ষেত্রে অনেক সময় কর্নিয়াতে কিছু কিছু রেখা দেখা যায় এবং এদের সাধারণ চশমাতে কাজ হয় না, এদের বিশেষ কন্ট্যাক্ট লেন্স দিতে হয়। আর সবচেয়ে অগ্রসরমান যে ধাপটি, সবচেয়ে শেষ যে ধাপটি, সেটাকে বলে হচ্ছে সিভিয়ার কেরাটোকোনাস
বা অতিমাত্রায় কেরাটোকোনাস। এখানে কর্নিয়াতে একটি সাদা দাগ হয়ে যায় এবং সাধারণ চিকিৎসাতে এটা ভালো হয় না, শেষ পর্যন্ত তাদেরকে কর্নিয়া সংযোজন করার মতো অবস্থার সৃষ্টি হয়। আচ্ছা স্যার, এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার যেটা মনে হয় যে দর্শকরাও সেটা জানতে চায় যে এই রোগটার উপসর্গগুলো কি কি বা কি কি লক্ষণ একজন মানুষের মধ্যে প্রকাশিত হয়। চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমরা বলেছি যে কেরাটোকোনাস রোগে কর্নিয়া ধীরে ধীরে পাতলা হয়ে যায়, তার বক্রতা বৃদ্ধি পায় এবং কর্নিয়া কোণের আকার ধারণ করে। দু ধরনের দৃষ্টির ত্রুটি হয়। প্রথমটি হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতা, ফলে আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে রেটিনার সামনে আপতিত হয়, ফলে আমরা দূরের জিনিস ঝাপসা দেখি। এর পাশাপাশি আরেকটি দৃষ্টি ত্রুটি, সেটিকে বলে অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টিবদ্ধতা। এই ক্ষেত্রে আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে অনেকগুলো বিন্দুতে এলোমেলোভাবে আপতিত হয়, ফলে একজন মানুষ যে কোনো সরল রেখার দিকে তাকালে আঁকাবাঁকা যেমন দেখে, ঢেউ ঢেউ দেখে বা আকৃতির বিকৃতি দেখা যায়, এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিকভাবে চশমা দিলেই এরা ভালো দেখতে পায়। কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি যখন ঘটতে থাকে তখন রোগীরা এসে বলেন যে তাদের চোখের পাওয়ারের সমস্যাগুলো ঘন ঘন পরিবর্তন হচ্ছে এবং তাদের চশমার পাওয়ার ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে। এর পরের ছবিতে আমরা দেখব কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি যখন ঘটতে থাকে তখন একজন মানুষের দেখতে অনেক সমস্যা হয় এবং যে কোনো বস্তুর দিকে তাকালে তার আকৃতির বিকৃতি ঘটে। বিশেষ করে অগ্রসরমান অবস্থায় যে কোনো বস্তুর দিকে তাকালে একজন মানুষ একটা জিনিসকে দুটো বা তিনটা দেখে, বা একটা জিনিসের পাশে অনেকগুলো ছায়ার মতো, আবছায়া যেটাকে বলা হয়, সেরকম দেখে, যেটাকে আমরা ঘোস্ট ইমেজ বলে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব অনেক সময় রাতের বেলা যে কোনো আলোর দিকে তাকালে সেখানে আলোটা ছড়িয়ে যায়, বা আলোর দিকে তাকালে সেখানে বর্ণ বলয়ের সৃষ্টি হয় বা আলোর ঝলকানি দেখা যায়। অর্থাৎ রাতের বেলা চলাফেরা করতে বেশ সমস্যা হয়, এমনকি রাতের বেলা গাড়ি চালাতেও বেশ সমস্যা হয়। আচ্ছা স্যার, এই রোগটির লক্ষণগুলো কি কি? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ থাকে না, তবে উপরের ছবিতে দেখো সাধারণ অপথলমোস্কোপ যন্ত্র দিয়ে আমরা অয়েল ড্রপলেট রিফ্লেক্স দেখতে পাই এবং রেটিনোস্কোপ দিয়ে আমরা সিজার রিফ্লেক্স দেখতে পাই। নিচের ছবিতে দেখো যে স্লিট ল্যাম্প দিয়ে আমরা কর্নিয়াটা যে বেঁকে গেছে, প্রোট্রুশন হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। এবং অগ্রসরমান অবস্থায় একজন রোগী নিচের দিকে তাকালে দেখো যে নিচের পাতাটা, আইলিডটা, সেটাও কোণের মতো হয়ে গেছে। এটাকে আমরা বলি মুনসন সাইন। এর পরের ছবিতে আমরা দেখব আরও অগ্রসরমান অবস্থায় এই যে কেরাটোকোনাসের যে পাদদেশ, সেখানে এক ধরনের লৌহকণা ডিপোজিট হয়, যেটাকে আমরা ফ্লেশার রিংস বলে থাকি। উপরে ডান দিকের ছবিতে দেখো ভক্স স্ট্রাই অর্থাৎ কর্নিয়ার স্ট্রমাতে এক ধরনের রেখার সৃষ্টি হয়, এবং নিচে বাম দিকে লক্ষ্য করো অ্যাকিউট হাইড্রপস, অর্থাৎ এখানে কর্নিয়ার যে ডেসিমেটস মেমব্রেনে ফাটল দেখা যায়, ফলে চোখের ভেতরের অ্যাকুয়াস হিউমার যদিও পদার্থ কর্নিয়াতে প্রবেশ করে, কর্নিয়া ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয় এবং ঔষধ বা ড্রপ দিলে 2-3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু শেষে সবচেয়ে নিচে ডান দিকে লক্ষ্য করো যে সেখানে কর্নিয়াতে একটা সাদা দাগ পড়ে যায়। এই অবস্থাতে কিন্তু আর অন্য কোনো চিকিৎসা করে লাভ হয় না, কর্নিয়া সংযোজনের মতো অবস্থার সৃষ্টি হয়। আচ্ছা স্যার, এই রোগটিকে আপনারা কিভাবে শনাক্ত করে থাকেন? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। এই কেরাটোকোনাস রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই কঠিন, তবে সাধারণত রোগীরা যেহেতু এই ধরনের উপসর্গ নিয়ে আসে যে তারা ঝাপসা দেখে, সুতরাং একজন বিশেষজ্ঞের কাছে আসলে উনি যখন প্রথমে অটো রিফ্র্যাক্টোমিটার বা কেরাটোমিটার দিয়ে দেখেন, তখনই উনি যদি সন্দেহ প্রকাশ করেন, তখনই এর পরের ছবিতে আমরা দেখব আমাদের উচিত হচ্ছে যে কর্নিয়ার থিকনেস বা তার যে পুরুতা বা তার যে বেধ, এটা পরিমাপ করা। সেটা আমরা দুভাবে মাপতে পারি, একটি হচ্ছে আল্ট্রাসনিক প্যাকিমিটার দিয়ে, আর একটি হচ্ছে নন কন্ট্যাক্ট প্যাকিমিটার দিয়ে। এর পরের ছবিতে আমরা দেখব কেরাটোকোনাস শনাক্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা, সেটি হচ্ছে কর্নিয়াল টোপোগ্রাফি। এর মাধ্যমে আমরা কর্নিয়ার সামনের একটা মানচিত্র পেতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব, এই ছবিতে লক্ষ্য করো ঠিক মাঝখানের ছবিতে যে জায়গাটি লাল রয়েছে, ঠিক ওই জায়গাটাতে কেরাটোকোনাস রয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট পরীক্ষা হচ্ছে পেন্টাক্যাম কর্নিয়াল টোমোগ্রাফি। এর পরের ছবিতে আমরা দেখব এখানে নিচে লক্ষ্য করো যে চোখের কর্নিয়াটা সবুজ, অর্থাৎ স্বাভাবিক একটি সুস্থ কর্নিয়া। এর পরের ছবিতে আমরা দেখব, এই ছবিতে লক্ষ্য করো এই সবুজের মাঝখানে গোল লাল, এই যে লাল যে জায়গাটা, এখানেই কেরাটোকোনাস রয়েছে এবং কেরাটোকোনাস কর্নিয়ার অতটুকু জায়গা আক্রান্ত করেছে। এর পরের ছবিতে আমরা দেখব, আমরা বলেছি কেরাটোকোনাস কোনো এক চোখে বেশি হয়, কোনো এক চোখে কম হয়। উপরের ছবিতে লক্ষ্য করো খুব সামান্য জায়গা কর্নিয়া আক্রান্ত হয়েছে, বাট নিচের ছবিতে লক্ষ্য করো অনেক জায়গা আক্রান্ত হয়েছে। এর পরের ছবিতে আমরা
দেখব কর্ভিস এসটি, এর মাধ্যমে আমরা কর্নিয়ার বায়োমেকানিক্সটা আমরা বুঝতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব, এটা হলো সবচেয়ে লেটেস্ট পরীক্ষা, পেন্টাক্যাম এবং কর্ভিস একসাথে মিলে যদি আমরা পরীক্ষা করি, আমরা পরের ছবিতে আমরা দেখব, এটাকে আমরা বলি কর্ভিস এসটি বায়োমেকানিক্যাল টোমোগ্রাফিক অ্যাসেসমেন্ট, অর্থাৎ যৌথভাবে সংযুক্তভাবে আমরা সবচেয়ে লেটেস্ট তথ্য পেতে পারি কেরাটোকোনাস প্রাথমিক পর্যায়ে শনাক্তের জন্য। এর পরের ছবিতে আমরা দেখব ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমিটারের মাধ্যমে চোখের ভেতর যে উচ্চমানের বিচ্যুতি থাকে, যেমন কমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, বিশেষ করে কেরাটোকোনাসে কমা বেশি পাওয়া যায়, সেটা আমরা পেতে পারি। অর্থাৎ অনেকগুলো পরীক্ষা করে আমরা কেরাটোকোনাস প্রাথমিক পর্যায়ে শনাক্ত করি। আচ্ছা স্যার, এই কেরাটোকোনাস রোগটির কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রাথমিক পর্যায়ে কেরাটোকোনাস রোগীদের শুধুমাত্র চশমা বা নরম কন্ট্যাক্ট লেন্স দিয়ে চিকিৎসা করলেই চলে। এর পরের ছবিতে আমরা দেখব কেরাটোকোনাস যখন মাঝারি বা অগ্রসরমান অবস্থায় যায়, তখন নরম কন্ট্যাক্ট লেন্স বা চশমা দিয়ে হয় না, তখন আমরা রিজিড গ্যাস পারমিয়েবল লেন্স বা হাইব্রিড লেন্স এবং সবচেয়ে লেটেস্ট আমরা এখন স্ক্লেরাল লেন্স আমরা চোখে বসিয়ে দিই। তবে কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি ঘটতে থাকলে সেটাকে বন্ধ করবার জন্য একমাত্র একটি চিকিৎসা রয়েছে, সেটাকে বলে কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং। সেক্ষেত্রে রাইবোফ্লাভিন বা এক ধরনের ভিটামিন B2 এবং আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, এই দুটোর সংমিশ্রণে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, ফলে কোলাজেন ফাইবারগুলোর মধ্যে যে বন্ধন সেটা সুদৃঢ় হয়। পরের ছবিতে আমরা দেখব, এই ছবিতে লক্ষ্য করো বাম দিকের ছবিতে ক্রস লিঙ্কিং করবার আগের বন্ধনগুলোর সংখ্যা কম, কিন্তু ডান দিকে লক্ষ্য করো সেই বন্ধনগুলো অনেক হয়েছে এবং কর্নিয়া অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হয়েছে। পরের ছবিতে আমরা দেখব অতিমাত্রায় অগ্রসরমান অবস্থায় আমরা চোখের কর্নিয়ার ভেতরে ইন্ট্রাকর্নিয়াল রিং সেগমেন্ট বসিয়ে দিই। এই রিং সেগমেন্ট বসালে কোণাকৃতির কর্নিয়াটি চ্যাপ্টা হয়ে যায়, ফলে দৃষ্টি ফিরে আসে। এর পরের ছবিতে আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে যেখানে ল্যাসিক বা স্মাইল করা যায় না, আমরা এখন ফেকিক ইন্ট্রাঅকুলার লেন্স বসিয়ে দিই। টরিক ফেকিক ইন্ট্রাঅকুলার লেন্স আমরা এই ধরনের রোগীদের বসাতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব অতিমাত্রায় অগ্রসরমান কেরাটোকোনাসে যেখানে কর্নিয়াতে দাগ পড়ে যায় এবং কোনো চিকিৎসাতে কাজ হয় না, তখন আমরা কর্নিয়াল ট্রান্সপ্লান্ট বা কর্নিয়া সংযোজন আমরা করি, অর্থাৎ একটা মৃত ব্যক্তির কর্নিয়া কেরাটোকোনাস রোগীর চোখের কর্নিয়াতে লাগিয়ে সেলাই করে দেওয়া হয়। এভাবে কেরাটোকোনাস রোগের চিকিৎসা করা হয়। আচ্ছা স্যার, আমরা চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে জানলাম, আমি একটু এখন জানতে চাচ্ছি যে এই রোগটিকে কি প্রতিরোধ করা যায়? অবশ্যই এই রোগটি প্রতিরোধ করা সম্ভব। প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রোগ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং একজন বিশেষজ্ঞের কাছে যখনই একজন সাধারণ রোগী, বিশেষ করে যারা কিশোর বা তরুণ, যখন চশমার পাওয়ার পরীক্ষা করতে আসবে এবং তাদের যদি মায়োপিয়া থাকে বা নিকট দৃষ্টিবদ্ধতা বা তাদের যদি বিষম দৃষ্টিবদ্ধতা বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা থাকে, তাদের জন্য অবশ্যই কেরাটোকোনাসের পরীক্ষাগুলো করা হয় এবং কেরাটোকোনাস প্রাথমিক পর্যায়ে শনাক্ত হবার সাথে সাথে এই কেরাটোকোনাস রোগীদের চিকিৎসার আওতায় নিয়ে আসা, বিশেষ করে সেই সমস্ত কেরাটোকোনাস রোগীরা যাদের ক্রমবৃদ্ধি অব্যাহত রয়েছে, তাদের কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং করে এই প্রসেসটাকে থামিয়ে দেওয়া জরুরি এবং তাহলেই এই কেরাটোকোনাস রোগটি আর অগ্রসর হবে না এবং তাহলেই এই মানুষটিকে আমরা ভবিষ্যতে যে অতিমাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতা থেকে তাকে আমরা রক্ষা করতে পারবো। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, RTVর সকল দর্শক এবং RTVকেও ধন্যবাদ। দর্শক, আধুনিক চিকিৎসা বিজ্ঞান চোখের নতুন নতুন সমস্যা যেমন বের করে আনছে, তেমনি বের করে আনছে সেসব রোগের প্রতিকার বা চিকিৎসা পদ্ধতিও। তবে তার জন্য প্রয়োজন প্রাথমিক অবস্থায় চোখের রোগ নির্ণয় এবং যথাসময়ে তার সঠিক চিকিৎসা। আর ঠিক এই কাজটি সঠিক সময়ে করবার পরামর্শ নিয়েই আমাদের আজকের আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল, সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি। সকলকে আগামী সপ্তাহের আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।